জান্তার কবলে জামায়াত শব্দটা কেমন কেমন লাগে না? জান্তার কবলে পড়ে গেছে জামাত। জান্তা শব্দের অর্থ কি? একটা হচ্ছিল সামরিক জান্তা, যে সামরিক কর্মকর্তাদের শাসনের কবলে যখন দেশ পড়ে তখন বলে জান্তা সরকার, জান্তা শাসক, সামরিক শাসক। আর শুধু জান্তা মানে হইল সব জানার ভান করা। এই সব জানার ভান করাদের কবলে পড়ে গেছে বাংলাদেশের সবচাইতে সুশৃঙ্খল দলটি জামায়াত ইসলাম। পুঁথিগত নীতিগতভাবে তথ্যগতভাবে আপনার স্পষ্টভাবে বলাই যায় যে বাংলাদেশের আপনার মানুষ মনে করে, জানে, বুঝে যে জামায়াত ইসলাম একটি সুশৃঙ্খল দল এই দেশের মধ্যে। আপনি মনে করেন না এটা? আপনি কি এই বিষয়ে একমত কিনা যে আসলেই জামায়াত ইসলাম একটা সুশৃঙ্খল দল এবং তারা অনেক জ্ঞানী, অনেক কিছু জানে, সব জানতা। আপনি দেখেন তারা কিছু কিছু ক্ষেত্রে অনেক অ্যাডভান্স নলেজের দিক দিয়ে। যেমন ধরেন এখন থেকে 40 বছর আগে জামায়াত ইসলাম নিজেদের সংগঠনের মধ্যে আইন করেছে, কেউ যদি নকল করতে গিয়ে ধরা খায় তাহলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। চমৎকার, কত অ্যাডভান্স! যেই জাতি 40 বছর পরে সেটা বুঝছে, এহসানুল হক মিলনের মতো শিক্ষামন্ত্রী 20 বছর পরে বুঝছে, এখন থেকে 20 বছর আগে। অর্থাৎ জামায়াত বুঝার 20 বছর পরে তারা ব্যাপারটা বুঝতে পেরেছে। এ কারণেই আপনার তারা অন্যদের তুলনায় অনেক এগিয়ে। আবার কিছু কিছু ব্যাপার আছে দুনিয়ার সব তারা জানবে এমন তা না, তবে তারা যেটা বুঝে ভালো, সেই ভালো কাজটা তারা করার চেষ্টা করে। এটা হলো তাদের ভালো দিক। খারাপ দিক আছে, তারা মনে করে দুনিয়ার সব তারা জানে। যেমন এত বড় একটা দল, এবার হয়তো আপনারা বলছেন তারা 30-40% ভোট পেয়েছে, মানুষের অনেক আসন পেয়েছে, এই কারণে বড় বলছেন। আমি এর আগ থেকেই তাদের ব্যাপ্তি, তাদের পরিধি, তাদের কর্মতৎপরতা সব কিছু মিলিয়ে আমি সবসময় আগ থেকেই তাদেরকে বলি তারা একটা বড় দল, আরও আগ থেকেই বলি। এই ভোট তাদের আগেও ছিল, তাদেরকে পেতে দেয় নাই বিভিন্ন মেকানিজম করে। এবারও তো মেকানিজম হয়েছে, তাই না? এই যে ধরেন এই যে এত বড় একটা দল, তাদের দেখেন প্রফেশনাল মুখপাত্র নাই তাদের দলে, আছে কোনো মুখপাত্র নাই। হ্যাঁ, এরা সবসময় যেমন চীনের সাথে যৌথভাবে মানুষকে ইফতার বিতরণ করেছে এই দলটি। ইফতার বিতরণ করতে গিয়ে খুব স্বাভাবিকভাবে তাদের অনেক মানুষ জেনেছে, একটা আন্তর্জাতিক প্রোগ্রামের মতোই তো। এখানে চীনের সহযোগিতা ছিল, এখানে জামায়াতের নিজস্ব সাংগঠনিক সহযোগিতা ছিল, অর্থনৈতিক সহযোগিতা ছিল। এই ব্যাপারটা নিয়ে তারা যে প্রেস রিলিজ লিখেছে তাদের ফেসবুকে এবং কি তাদের ওয়েবসাইটে 8 বার চেঞ্জ করেছে, 8 বার। তারা কি পারে না খুব ভালো মানের একজন সাংবাদিক নিয়ে তারা প্রেস টিম গঠন করতে, মিডিয়া উইংস গঠন করতে? মিডিয়া উইংস এক জিনিস, প্রেস টিম আরেক জিনিস। কিন্তু মিডিয়া উইংস হলো মিডিয়াকে, তারা মিডিয়ার মিথ্যাচার প্রোপাগান্ডা মোকাবেলা করবে, আর প্রেস উইংস হলো দলের ঘটনাগুলোকে ট্রান্সপারেন্সি বজায় রাখা, সাংগঠনিক তৎপরতাগুলো প্রতিনিয়ত জানানো। ওই যে হোয়াইট হাউসের, হ্যাঁ আপনি দেখবেন যে আমাদের মুশফিক ফজল আনসারি হোয়াইট হাউসে সবসময় কনভারসেশন করতো না ফরেন মিনিস্টারের সাথে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের আন্ডারে তাদের যে প্রেস রিলিজ বা প্রেস উইংস চলে, তখন যে মুশফিক ফজল আনসারি যে কর্মতৎপরতা চালাতেন,
তখন কিন্তু এইভাবে চালায়। এরকম একজন মুখপাত্র থাকে, জামায়াতের একজন মুখপাত্র থাকবে। আজকে এটা হয়েছে, অমুক জায়গায় জামায়াতের বিরুদ্ধে এই অভিযোগ হয়েছে, শিবিরের বিরুদ্ধে এই অভিযোগ হয়েছে, তিনি প্রেস রিলিজ দিয়ে জানাবেন, সাংবাদিকদেরকে প্রশ্ন করতে বলবেন, চ্যালেঞ্জ করতে বলবেন। এটা হলো প্রেস উইংস আর মিডিয়া উইংস। এই টাকা জামায়াতের কর্মী বাহিনী দিতে প্রস্তুত বলে আমার বিশ্বাস। কিন্তু তারপরেও নানান প্রজেক্টে না জামায়াত ইসলাম ব্যাপক অর্থ ব্যয় করলেও এই ক্ষেত্রে তারা কোনো অর্থ ব্যয় করছে না। বুঝতে পারছেন? কোনো অর্থ ব্যয় করছে না। তারা শক্তিশালী একটা মিডিয়া টিমস গঠন করতে পারে, তাও করছে না। তারা প্রেস উইংস রাখতে, তাদের অনেক সাংবাদিক আছেন নৈতিকভাবে এবং পেশাগতভাবে অনেক দক্ষ। একটা দক্ষ লোককে দিয়ে একটা 20-25 জনের একটা টিমকে নেতৃত্ব দিবে, প্রোপাগান্ডাগুলো মোকাবেলা করবে, মিথ্যাচার মোকাবেলা করবে, মিডিয়ার মিথ্যাচার মোকাবেলা করবে। এই জিনিসটা তারা করছে না। এতে করে তাদের দলের ভেতরে নিবেদিত প্রাণ কর্মী সমর্থকরা প্রোপাগান্ডার শিকার হয়, মজলুম হয়ে যায় সমাজে। অত্যাচার, এটা একটা, আপনি একটা লোকের বিরুদ্ধে মিথ্যা কথা বলে তার পারিবারিক সম্মান নষ্ট করবেন, এটা কিন্তু তার উপরে জুলুম, নির্যাতন না, তার পারিবারিক সম্মান আছে। তো জামায়াত আমার মনে হয় জেনে শুনে বুঝে এই সদস্যগুলোকে, সমর্থকগুলোকে ইচ্ছাকৃতভাবে তারা এই তথ্যগত নিপীড়নের দিকে ঠেলে দেয়, তথ্যগত অত্যাচারের শিকার হয় তারা। এই দোষের ব্যাপারটা জামায়াত কিন্তু এড়াতে পারে না বলে আমি মনে করি। কারোর পরামর্শও তারা শুনে। এ কারণে আমি সবসময় এটাকে বলি, জান্তার কবলে পড়েছে জামায়াত। এবং এই জান্তার কবল থেকে বের করে আনতে হবে জামায়াত। আপনি হয়তো বলতে পারেন এটা কিভাবে সম্ভাব্যতা যাচাই, এটা তারা যাচাই করবে। কিন্তু যারা ভালো পরামর্শ দেয়, তাদের ভালো পরামর্শগুলো তো শোনা উচিত। তারা তাও করে না। কারা ভালো পরামর্শ দিচ্ছে, তাদের পরামর্শগুলো শোনা উচিত। যেমন জামায়াত ইসলামের আমির নির্বাচনের আগে আল জাজিরাকে একটা সাক্ষাৎকার দিছিল না? জামায়াতের ভিতরে একটা পক্ষ চাইছে সাক্ষাৎকারটা না দেখ, কিন্তু আরেকটা পক্ষ লবিং করে এই সাক্ষাৎকারটা দিছে, প্রচারে বাধ্য করছে। তাহলে বুঝতে পারছেন, ভিতরে একটা টিম আছে যারা বাইরের দালালি করে, সুশীলদের দালালি করে। এই সব জান্তার কবল থেকে উদ্ধার করতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।